আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উকিল অবতারে দেখলাম আজকে। উনি কবি, উনি গায়িকা, উনি লেখক, উনি আরও কী নন, উনি নিজেও বোধহয় জানেন না। আমরা জানি বিষ্ণুর 108 অবতার ছিল। বিষ্ণুর 108 অবতারের নাম শুনলেই যখন আমাদের অনেক সব কী বলবো, ভারতীয় শাস্ত্রে অনেক সব যজ্ঞে বিষ্ণুর 108 অবতারের নাম নিতে হয়। তো তখনই আমার একটা লোকজন একটু বলি, বাপরে বাপ, বিষ্ণুর 108 অবতার, তিনি এত প্রকার। তো আমার ধারণা ভবিষ্যতে মমতা ব্যানার্জির যারা জীবনী লিখবেন, তারা দেখবেন যে বিষ্ণুর 108 অবতারকে একজনই ছাড়াতে পেরেছিলেন, তিনি মমতা ব্যানার্জি। তো আজকে আমরা উকিল অবতারে দেখলাম, এবং যথারীতি যা হয়, তিনি এখন যেখানেই যাচ্ছেন, তিনি এবং তার ভাইপো চোর চোর আওয়াজ উঠছে। এতদিনের পাপের ফল একটু ভোগ করছেন, করুন। কোর্টে গেলেন, কোর্টেও একটু ধমক খেয়েছেন বিচারকদের কাছ থেকে, যে সেখানে নাটক করতে আসলে কিন্তু আপনাকে তাড়িয়ে দেবো। তো দেখে সেটাও তাকে হজম করতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি কি আইনজীবী, তিনি কি কোর্টে সওয়াল করার অধিকার রাখেন? উত্তর সম্ভবত নয়, কারণ আইনজীবী হতে গেলে যতদূর জানি বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয়। তো বার অ্যাসোসিয়েশনের মেম্বার তিনি কি করে হবেন? কারণ মুখ্যমন্ত্রীতে এতদিন ছিলেন, তার আগে বিরোধী নেত্রী থাকার সময় মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। তো আমি যতদূর জানি মন্ত্রিত্ব নিতে গেলে বা কোনো পাবলিক পজিশন হোল্ড করতে গেলে বার অ্যাসোসিয়েশনের যে সদস্যপদ সেটা ত্যাগ করতে হয়। কারণ আমার যতদূর, আমি ভারতের আইন জানি না, আমেরিকান আইন হচ্ছে যে যদি ওকালতি থেকে আপনার মিনিমাম 50% ইনকাম না হয়, বা এরকম একটা কিছু একটা ক্রাইটেরিয়া আছে যে আপনি এতদিন যদি আইন প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু বার অ্যাসোসিয়েশনের মেম্বার থাকতে পারেন না। আপনাকে বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ থেকে পদত্যাগ করে আপনি মুখ্যমন্ত্রী বা যাই হোক না কেন, মন্ত্রী বা কোনো সরকারি পজিশন যায়নি, নিতে হয়। তো প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী কি বার অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছিলেন? তারপরেও প্রশ্ন উঠবে, তারপরে উনি পদত্যাগ হয়তো না করে থাকলে উনি বেআইনি কাজ করেছেন। তারপর যদি উনি পদত্যাগ করার পর কি আবার নতুন ঢোকার চেষ্টা করেছেন অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে, তিনি কি অ্যাপিল করেছেন? সম্ভবত কোনোটাই করেননি, কারণ পশ্চিমবঙ্গে এতদিন ছিল মমতা ব্যানার্জি মাত্র আইন। আজকে মমতা ব্যানার্জি আইনজীবী হতে গেছেন, কিন্তু কালকে পর্যন্ত পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মানেই ছিল হচ্ছে আইন। এবং ব্যাপারটা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি যা বলবে সেটাই আইন। তার আগে ওইভাবেই চলে আসছে। সিপিএম এই ট্র্যাডিশনটা চালু করে যে সিপিএম যা বলবে তাই আইন। আমি সিপিএমকে তো এই অন্য কারণে ঘৃণা করি না, তার অনেক কারণ আছে। কারণ পশ্চিমবঙ্গকে যেভাবে এরা ধ্বংস করেছিল, একটা বড় ছিল কি, যে পার্টির কথাই আইন, পোটফোট চলবে না। অর্থাৎ আপনি একটা বেআইনি আবাসন বানান পশ্চিমবঙ্গে, সে সিপিএমের আমল থেকেই, যতদিন পার্টির হাত আছে, পার্টির লোকজনকে আপনি টাকা খাইয়ে রাখতে পেরেছেন, সে সিপিএম তৃণমূল একই ব্যাপার, ততদিন আপনার ওই আবাসন লিগাল, কোনো ইয়ে নেই। আমি তো কলকাতায়, ভারতবর্ষের বোধহয় সবচেয়ে বেআইনি কারখানা এবং আবাসন কিন্তু পশ্চিমবঙ্গে আছে। এর কারণ সিপিএমের ওই নীতি, যে পার্টি যা বলবে তাই হবে। এখানে কোর্ট আদালতের কোনো ভূমিকা ছিল না। এইভাবে তো 50 বছর চলেছে, পশ্চিমবঙ্গে কোর্ট আদালত ছিল না, যার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে বিদেশি কোনো বিনিয়োগ আনা অসম্ভব ব্যাপার ছিল। কারণ বিনিয়োগ আনলেই তো পালিয়ে যাবে, ওরা তো জানে যে কোর্টে গিয়ে কোনো লাভ হবে না, আলটিমেটলি পার্টি অফিসে ফয়সালা হবে, অর্থাৎ তোলাবাজি চলবে, রাইট? তো এখানে প্রশ্নটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি আজকে আইনজীবী হয়েছেন, কালকে হয়তো হবেন না, কারণ সম্ভবত বার অ্যাসোসিয়েশন থেকে তাকে হয়তো নিষিদ্ধ ঘোষণা করা হবে, যতক্ষণ না পর্যন্ত তিনি বার অ্যাসোসিয়েশনে আবার মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। সেটা পরে ব্যাপার, সেটা হয়তো উনি পেয়েও যাবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে এতদিনে যিনি ছিলেন আইন, তাকে আজকে আইনজীবী করে আইনের সওয়াল করতে হচ্ছে। এটা খুব একটা, কি বলবো, এটা একটা ইতিহাসের শিক্ষা।